দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন স্পেশাল স্পোর্টস এরানে আপনাদের সঙ্গে আজকে অনুষ্ঠান জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। দর্শক আজকে আমাদের বিশেষ এই সাপ্তাহিক আয়োজন স্পোর্টস এরানায় আজ থাকছে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি, এছাড়াও থাকবে খেলাধুলার নানান খবর। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে সাবেক ক্রিকেটার জাতীয় দলের এহসানুল হক সেজান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথম প্রশ্নই করতে চাই হচ্ছে কি, এখন যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ চলছে বাংলাদেশের, প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের, এখনো চলছে ম্যাচটা, সোফার বাংলাদেশের বোলিং কেমন দেখলেন? আসলে স্টার্টিংটা ভালো লেগেছে। ফার্স্ট অফ অল যেভাবে স্টার্ট করেছে খুব সারপ্রাইজিং ছিল। তাসকিন না বোলিং করে শেখ মেহেদিকে দিয়ে জাস্ট সেকেন্ড ওভারটা বোলিং করানো হয়েছে। সো ভালো একটা প্ল্যানে এগোচ্ছে। পেসাররা আমার কাছে মনে হয় যে সবার হৃদময় আছে। বিশেষ করে আমি তাসকিনকে খুব ইমপ্রেসিভ লেগেছে। এক সাথে সাইফুদ্দিনের যে কামব্যাকটা, এই কামব্যাকটাও আমার কাছে মনে হয় যে হি ইজ ফিট আনাফ। সো এই দুজনকে নিয়ে আসলে সবচেয়ে বেশি চিন্তিত আমরা। সো এই দুজনেই কিন্তু ভালো একটা হৃদময় রয়েছে। তাসকিন ফার্স্ট ওভারে বোলিং করতে এসেই দেখলাম যে 143 দিয়ে শুরু করেছে। সো পেসের সাথে সাথে লাইন লেন্থটাও যেহেতু তার ভালো, এবং সবচেয়ে বড় কথা হলো যে দেয়ার মোর এক্সপিরিয়েন্স রাইট নাও। যে প্রিপারেশনটা তো ভালো হয়েছে সেটা কিন্তু বোঝা গেছে যে প্রথম 7-8 ওভারেই কিন্তু যেই জিনিসটা করা দরকার ছিল, উইকেট নেওয়ার দরকার ছিল, সেই উইকেটের জন্য গেছে। আমার কাছে মনে হয় যে হোল টিম, আমি শেখ মাহাদি বলবো বা পেসাররা বলবো, তো সব কিছু মিলে আমার পেস ইউনিটটা ইজ এ কনস্ট্রাকটিভ লেগেছে। ওকে, মানে এই ম্যাচের আগ পর্যন্ত যদি আমরা বলি, বিপিএলের কথা যদি বলি, শরীফুল অনেকটা এগিয়ে ছিলেন বোলিংয়ের দিক থেকে, আজকে একটু এক্সপেন্সিভও ছিলেন, উইকেটও পাননি শরীফুল। ওভারল্যাপ করার কারণটা কি বলে মনে হয় আপনার কাছে? আসলে শরীফুল আজকে স্টার্টটা ভালো করেছে। ফার্স্ট ওভারটা, ফার্স্ট বলটাই কিন্তু কিছু একটা চান্স নিয়ে গিয়েছিল। সে কিছুটা উইকেটের জন্য গিয়েছে। হয়েছে কি, একটা বলার যখন কনসিস্টেন্টলি ভালো বোলিং করতে থাকে তখন কিন্তু একটু অ্যাগ্রেসিভনেস তার মধ্যে রয়েছে। এখন বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট নাম্বার 1 বলার কিন্তু শরীফুল, এবং সে কিন্তু থ্রেড হিসেবেই কিন্তু বাংলাদেশ টিমে খেলছে, এবং যত দিন হচ্ছে ততই কিন্তু সে থ্রেড বলার হিসেবে আছে। আজকে যে ব্যাপারটা হয়েছে, সে প্রথম দিকে আসলে উইকেট বের করতে পারেনি, যে জিনিসটা আসলে সবসময় তার মধ্যেই রয়ে থাকে, যে একটা ব্রেক থ্রু দিয়ে চলে যায়, দেন আবার ডেথ ওভারে এসে কিন্তু আবার সে উইকেট নেওয়ার চেষ্টা করে। সো ওই জায়গাটাই একটু ঘাটতি ছিল, দেখেই কিন্তু মিডল অফ দ্য লেন্থে সে কিন্তু ভালো বোলিং করতে পারেনি। ভালো বোলিং না করার পিছিয়ে আরেকটু কারণ রয়েছে, যে লেন্থটা সে কিন্তু ইউজ করতে পারেনি। ফার্স্ট ওভারটার লেন্থটা ইজ ওকে, বাট পরে একটা সেট ব্যাটসম্যান যখন ব্যাটিং করবে, সেইখানে কোন জায়গায় বোলিং করতে হবে সেই জিনিসটা কিন্তু সিচুয়েশন ডিমান্ড করে, এবং সেই সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী কিন্তু ভেরিয়েশন ছিল না। এই জন্য কিন্তু ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে। সো যেহেতু এগ্রেসিভ বলার, সে ওর চিন্তাভাবনাই এরকম যে আমি রান দিব বাট উইকেট বের করে নিয়ে যেতে পারবো। বাট সিচুয়েশন আজকে একটু ডিফারেন্ট ছিল, যেহেতু একটা সিচুয়েশনে আমরা ভালো একটা পজিশন থেকে কিন্তু আস্তে আস্তে আবার খারাপ দিকে চলে গিয়েছিলাম। সো সেই সিচুয়েশন আসলে উইকেট বের করার জন্য গিয়েছিল, দেখে রানটা ওর খাতা একটু বেশি এসেছে। আপনার কাছে কি মনে হয়, যদি মোটা দাগে বলি, 41 রানের ভেতরে জিম্বাবুয়ের মতো একটা দল, তাদের 7 উইকেট নাই, তারপর মাদান্দে এবং মাসাকাজার কথা বলি, একসঙ্গে অলমোস্ট 76 রানের একটা পার্টনারশিপ। এত বড় একটা পার্টনারশিপ কেন? আমরা তো আরো কম রানে ওদেরকে বেঁধে ফেলতে পারতাম, যে দলটা বিশ্বকাপে এবার খেলছে না, কোয়ালিফাই করতে পারে নাই। এত লম্বা একটা গ্যাপ, ফিল্ডিং মিসের কথা বলি, রিয়াদ আজকে ক্যাচ মিস করেছেন। আপনার কাছে কি মনে হয় এই পার্টনারশিপটা, আমাদের যে চিরাচরিত যে আমরা ব্যাপারটা দেখে আসি, যে আমাদের হাল ছেড়ে দেওয়ার ব্যাপারটা, এখানে কি আপনার ওটা চোখে পড়েছে, নাকি আপনি পার্ট অফ গেম বলেই? না, এটা চোখে পড়ার মতো সত্যি কথা, যে যেহেতু জিম্বাবুয়ে খেলছে না, ভেরি উইকার সাইড দেন আস, এবং একটা প্রেশার ক্রিয়েট করার পরে সেই প্রেশার থেকে প্রেশার থেকে রিলিজটা করে দেওয়া, এটা কিন্তু আমাদের একটা আমরা লার্নিং প্রসেসের মধ্যে পড়ে। যেহেতু আমাদের এই ম্যাচগুলো হচ্ছে আমাদের কারেকশন করার জায়গা, ডেভেলপ করার জায়গা, প্রিপারেশন নেওয়ার জায়গা। সো এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশের শুধু এই ম্যাচে না, অনেকগুলো অনেক আগের থেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস হয়। যখনই 7 উইকেট বা 8 উইকেট চলে যায়, আমাদের ম্যাচটা গ্রিপে চলে আসে, তখনই কিন্তু আমাদের এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে যেখান থেকে আমরা
অন্যান্য অপোনেন্টকে একটা বড় রান করার সুযোগ করে দিই। সো এটা একটা লার্নিং প্রসেস যে কোন জায়গায় বোলিং করতে হবে, কি ভেরিয়েশন থাকতে হবে, ফিল্ড সেট আপ কী থাকতে হবে এবং ফিল্ডারদের সাপোর্টটা কী থাকতে হবে। সো বড় একটা লার্নিং প্রসেস, এটা কারেকশন নিশ্চয়ই করার দরকার। কারণ দেখবেন যে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের দুটো ছোট টিম রয়েছে, নেদারল্যান্ডস এবং নেপাল। সো ওদের সাথে কিন্তু এরকম সিচুয়েশন আসবে এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে। আজকে জিম্বাবুয়ে পারেনি দেখে অন্যান্য টিম পারবে না তা না। এইসব জায়গা থেকে যদি আমরা একদম অল আউট করে অল আউট করে না বের হয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা প্রবলেম পড়বো। সো আমার কাছে মনে হয় বলারদের এই জায়গাটায় নতুন বল ইজ এ ফ্যান্টাস্টিক, বাট যখন আমরা প্রেশারটা ক্রিয়েট করা শুরু করব, উইকেট চলে যাবে, সেখানে কি বোলিং করা উচিত সেই জিনিসটা বলারদের জানতে হবে। আমি এই প্রশ্নটা পরে করতাম, কিন্তু আপনি বারবার যেহেতু প্রস্তুতির কথা বলছেন, তাই প্রশ্নটা একটু আগে করছি যে বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশ এই ম্যাচটা দিয়েই শুরু করছে। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, তারপর আমরা খেলবো যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ খেলবো, দেন আমাদেরকে নামতে হবে সেই বিশ্বকাপের মহাযুদ্ধে T20, যেখানে আমরা সেই ফরম্যাটটা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। যদি আমরা পাশের দেশে কথা বলি, ভারত IPL দিয়ে প্রস্তুতি করছে, পাকিস্তানের কথা বলি, নিউজিল্যান্ড অলমোস্ট দ্বিতীয় সারির দল বলি, তাদের সঙ্গে খেলছে, ইংল্যান্ডের সঙ্গে তার ম্যাচ রয়েছে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ যেই দলটা জিম্বাবুয়ে উগান্ডার সঙ্গে খেলে বিশ্বকাপ বাছাইতে আসতে পারে নাই, সেই উগান্ডার সঙ্গে হারা দলের সঙ্গে খেলে আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছি। আপনি এই প্রস্তুতিটাকে মানে আপনি আপনার দিক থেকে কিভাবে দেখেন যে এই রকম একটা দলের সঙ্গে আজকে সাইফুদ্দিন ফিরে 3 উইকেট নিয়েছে, আমরা বলছি চমৎকার, কিন্তু কোন দলটার সঙ্গে নিয়েছে? আসলে এখানে দুটো সাইড রয়েছে। দেখবেন যে যদি আমি একটা অস্ট্রেলিয়া টিমের সাথে যাই এবং অস্ট্রেলিয়া টিমের সাথে 5টা ম্যাচে হেরেই যদি আমি ওয়ার্ল্ড কাপে ইন করি, তাহলে টিমটার মধ্যে কনফিডেন্স লেভেলটা একরকম থাকবে এবং উইকেট টিমের সাথে যদি আমি 5টাই জিতি, সেখানে যদি আমরা যাই তাহলে কিন্তু অন্য একটা পরিস্থিতিতে খেলবে। বাংলাদেশ টিমের আসলে ক্রিকেট অল ওভার দ্য মাইন্ড গেম, এবং মাইন্ড গেমের জন্য কিন্তু পুরো ফুল টিমটা ইন্সপায়ার্ড হয় এবং টিমটা ইউনাইটেড হয়, এবং এই জন্য সব জেতা আমাদের খুব দরকার। এটা জিম্বাবুয়ে হোক বা অন্যান্য যেই টিমই হোক, সেই টিমটার সাথে যদি আমরা প্রত্যেকটা ম্যাচ জিতে যেতে পারি, এবং এখানের মধ্যেও তো অনেক ভুল ত্রুটি থাকবে। সাপোজ বলারদের আজকে যে সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারি না, বা ব্যাটসম্যানরা আজকে আমরা যদি 10 উইকেটে জিততে চেতাম, কেন জিততে পারলাম না, সেইখানেও একটা কারেকশনের ব্যাপার রয়েছে। সো অনেক জায়গায় কিন্তু ক্রিকেট যখনই আমরা কোনো দলের সাথেই খেলবো, ওইখান থেকে কিন্তু কারেকশনগুলো আসবে, এবং একটা বড় ইভেন্টে, একটা বড় প্ল্যাটফর্মে যদি আমি ফুল কনফিডেন্স নিয়ে যেতে পারি, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের টিম ওয়াইজ আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের সাথে যদি 5টা জিতে তারপর ওয়ার্ল্ড কাপে যাই, আমাদের কনফিডেন্স অনেক ভালো থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় না আমরা যে প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, সেই প্রতিপক্ষের মানে জিম্বাবুয়ের মতো একটা দলের সঙ্গে, যেখানে আমরা 7 নম্বর পার্টনারশিপে এসে 76 রান কনসিভ করছি, এটা একটা বড় দলের সঙ্গে যদি আমরা এই কাজটাই করতাম, বাট এরর অফ মার্জিনের যে ব্যাপারটা থাকে এটা কমে আসতো, শিক্ষার যে ব্যাপারটা থাকে আমরা যে প্রতি ম্যাচ থেকে শিখি, ওই ব্যাপারটা থেকে আমরা, আপনার কি মনে হয় একটু বড় দলের সঙ্গে খেলে হয়তো প্রস্তুতিটা আমাদের আরো একটু ভালো হতে পারতো? না, নিশ্চয়ই। আসলে এখন দেখবেন যে বিভিন্ন দল কিন্তু বিভিন্ন স্ট্রেন্থ নিয়ে কিন্তু খেলছে। কোনো একটা কনক্রিট প্ল্যানের উপর কিন্তু প্রত্যেকটা টিমের সাথে আমরা ইউজ করতে পারবো না। এক একটা প্ল্যান এক একটা টিমের জন্য। সাপোজ আজকে যদি সাউথ আফ্রিকার সাথে খেলি, এই সিচুয়েশনে কি আসবে না আমি জানি না। যদি আসে, সেখানে ব্যাটসম্যানগুলো কি থাকবে, সেখানে কারা কতটুকু ক্যাপাবিলিটি থাকবে, সেখানে আমার কি করতে হবে, এটা এরকম একটা প্ল্যান থাকে। আবার যদি আজকে জিম্বাবুয়ে টিমের ব্যাটিং করছে মাসাকাজা, বা ওর উইকনেসটা কোথায় বা কীভাবে, এইসব জিনিসগুলো কিন্তু সবগুলো প্ল্যানের উপরেই কিন্তু ডিপেন্ড করে যাবেন। প্রত্যেকটা সার্টেন টাইমে সার্টেন প্ল্যান থাকবে সিচুয়েশন ডিমান্ডের উপর। এখন হয় কি, অনেক সময় মানে মনে হয় যে এটা যদি সাউথ আফ্রিকা থাকতো, সাউথ আফ্রিকা এরকম সিচুয়েশনে পড়তো না। না, সাউথ আফ্রিকা এরকম সিচুয়েশনে পড়তে পারতো। এখন এক একটা দিন কিন্তু এক একটা টিমের, সো যেই দিন ভালো খেলবে সেদিনই কিন্তু জিতবে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে যেই আমরা ডেভেলপ করার জায়গা বা ইউরোপটা অন্যান্য টিমের থেকে খুব হার্ড হবে, বাট যেটা জিম্বাবুয়ের কাছে থেকে মানে জিম্বাবুয়ের কাছে সহজ হবে। বাট হয় কি,
আজকে মাঝখানে যেরকম ব্যাটিং করেছে হয়তো ক্লাসে নাও ব্যাটিং করতে পারবে বা মাকরাম এরকম নাও ব্যাটিং করতে পারতো। সো আসলে সবগুলো সিচুয়েশন ডিমান্ডিং ক্রিকেটটা আসলে ইম্পর্টেন্ট, অ্যাডজাস্ট করাটা ইম্পর্টেন্ট সিচুয়েশনের সাথে, এবং যে প্রবলেম পড়লে যে টিমের প্রতি কম্প্রোমাইজ যে করার আগে বা ইম্প্রোভাইজ যে করার লাগে সেই জিনিসটা আসলে কতটুকু পর্যন্ত পারফেক্ট হয়েছে সেই জিনিসটা আসলে দেখা দরকার। সো অ্যাকুরেসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইসব সিচুয়েশনে। অ্যাকুরেসি নিয়ে যদি আমরা অন্যান্য দলের সাথে খেলি, বড় প্ল্যাটফর্মে খেলি, আমার মনে হয় যে খুব একটা পার্থক্য হবে না, মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা অনেক বেশি এগিয়ে থাকবো। আবার যদি একটু আজকের ম্যাচটায় ফিরি, সাইফুদ্দিন লম্বা সময় পর দলে ফিরলেন, অনেকের খুব পছন্দের ক্রিকেটার, প্লাস হচ্ছে কি ক্যাপাবিলিটি আছে, বাট ইনজুরি একটা বড় সমস্যা ছিল বরাবরই। এই ম্যাচে মাত্র 15 রানে 3 উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। লাস্টে 4টা উইকেটও পেতে পারতেন যদি লাস্ট নো বল না হতে, আমরা জিম্বাবুয়েকে অল আউটও করতে পারতাম। সাইফুদ্দিনের ক্ষেত্রে আপনি যেহেতু একজন ক্রিকেটার ছিলেন, আপনি জানেন যে একটা ম্যাচ খেললে, ভালো ম্যাচ খেললে, কামব্যাক ম্যাচ যদি খুব ভালো হয়, মনস্তাত্ত্বিক দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে। সাইফুদ্দিনকে আমরা অবশ্যই বিশ্বকাপে এরকম একটা বোলিং অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার চাই। ওর মনস্তাত্ত্বিক দিকটা, যেহেতু আপনি ক্রিকেটার ছিলেন, এই জন্যই প্রশ্নটা করা। আপনার কাছে কি মনে হয় কতটা বুস্ট আপ থাকবে বিশ্বকাপের আগে? সবচেয়ে বড় কথা হলো যে 1.5 বছর বোধ হয় না, সাইফুদ্দিন 1.5 বছর পরে এসছে। এখানে আমি যেটা দেখব সেটা হলো যে ও কতটুকু প্রসেসের মধ্যে রয়েছে। সাপোজ এর আগে যে ক্রিকেটটা খেলেছে সেই ক্রিকেটটার ধারাবাহিকতা কি ওর মানসিকভাবে কি ইনপুট দিতে পারছে? আজকে দেখেন তাসকিন মানে যখন ডেথ ওভারে এক জায়গায় বোলিং করছিল, বাট আজকে সাইফুদ্দিন কিন্তু একদম চ্যানেলে ব্লক হলে বোলিং করার চেষ্টা করছে। ক্যাপাবিলিটি নিয়ে আমি কথা বলবো না, বাট ওর যে প্রসেসটা, কোন সিচুয়েশনে কোন বোলিংটা করতে হবে সেই প্রসেসটাকে ঠিক ছিল নাকি, এবং সে পুরো ফুল ফিট কিনা। আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিন যেই প্রসেসে বোলিং করেছে, আমার অ্যাবসলিউটলিও তাকে আমার মনে হয় না যে 1.5 বছর পর্যন্ত সে একটা লম্বা গ্যাপের ছিল। পুরোটাই ফোকাস ছিল এবং একটা প্রসেস ছিল, এবং সে ট্রাই করেছে সিচুয়েশন ডিমান্ডিং ক্রিকেট খেলার জন্য। এটাই আমার জন্য, মানে আমি এই দিকে কনফিডেন্ট যে সাইফুদ্দিন খুব একটা খারাপ করবে না ওয়ার্ল্ড কাপে। রিশাদার কথা বলতে চাই, মাহাদির কথা বলতে চাই। অনেকের কথা ছিল মেহেদী মিরাজের জায়গায় শেখ মাহাদির কথা, ইফেক্টিভনেসের একটা ব্যাপার থাকে। হি প্রুভড হিমসেলফ আজকের ম্যাচে, 16 রানে 2 উইকেট নিয়েছে, স্ট্রাইকিং দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড রিশাদ হাসান আজকে ছিল উইকেটলেস। আমরা এক্সপেক্ট করি ওর হাতে ব্যাটে চমৎকার করেছে, গতবার আমরা দেখেছি চমৎকার ব্যাট হাতেও করেছে, অলরাউন্ড পারফরমেন্স দেখে আসি। যেটা হয় যে লেগ স্পিনার রান কনসিভ করছে, আমাদের মধ্যে একটা ট্যাবু কাজ করে যে তারপরও দলে রাখবো কি রাখবো না। রিশাদ হাসানের আপনার কাছে কি মনে হয় যে প্ল্যান, বাংলাদেশের প্ল্যান কি হতে পারে রিশাদ হাসানকে নিয়ে বিশ্বকাপে? না, রিশাদ হাসানকে এতটুকু মানে এক্সপোজার দিয়েছে, নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপে ও কিছু করে দেখাবে, এবং হি হ্যাজ প্রুভেন। আমাদের একটা ট্যাবু কাজ করা যে লেগ স্পিনার রান অনেক বেশি কনসেপ্ট করে আজকে যেটা সে করেছে, আজকে যেটা এইজন্য বলা। আমাদের এখন ওয়ার্ল্ড ক্রিকেটে 2টা জায়গায় আসলে লেগ স্পিনাররা ডোমিনেট করছে। একটা হলো যে টি20তে মোস্টলি, এবং টেস্টে অনেকটাই ফেড হয়ে গেছে, তারপরে টেস্টে 2-1টা টিমে লেগ স্পিনার রয়েছে। বাট রিশাদ হাসানের কাছে আমাদের আসলে খুব একটা এক্সপেকটেশন খুব বেশি থাকা উচিত না, বিকজ অফ তার কিন্তু এক্সপিরিয়েন্স 1 বছরও হয়নি ন্যাশনাল টিমে। সো সে একটা জায়গায় বোলিং করে যাবে, কনসিস্টেন্টলি যে সে পারফর্ম করবে এটা আমি বলছি না, বাট ক্রুশিয়াল টাইমে সে ব্রেক থ্রু দেবে, এটাই একটা প্ল্যান হওয়া উচিত। বিকজ অফ দেখেন বড় বড় টিমে রাইট হ্যান্ড লেগ স্পিনারকে খেলতে একটু সমস্যা হয়, বাট রিশাদ হাসানকে ওইভাবে প্রিপারেশনে নিতে হবে যে আমি একটা বড় প্ল্যাটফর্মে খেলছি, সেখানে কি প্লেয়ারদের এগেনস্টে আমি খেলবো, কি বোলিং আমি করব, পারফেকশন আমার কেমন হবে। আজকে হ্যাঁ 6 খেয়েছে আজকে, বাট মনে হয়েছে যে কিছুটা এগ্রেসিভ ছিল, কিছুটা জোরে বোলিং করার ট্রাই করছিল, সেই জন্যই আসলে ব্যাটে বলে চলে এসেছিল। এই জায়গায় আসলে ওকে কিছুটা কারেকশন করতে হবে। বোলিং পেসটা রেসিস্টেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ফ্লাইটটা ইম্পর্টেন্ট। এখন হয়েছে কি, সিচুয়েশন যখন ওরা যখন শর্টস খেলছিল, সিচুয়েশন যখন আমাদের প্রতিকূলে চলে যাচ্ছিল, তখন কিন্তু রিশাদ জোরে বোলিং করার চেষ্টা করছিল, এবং এই জন্যই কিন্তু ফেল হয়েছে। সো আমার কাছে মনে হয় যে তাকে আবার একটু থিঙ্ক করতে হবে, সেই জায়গায় পেসটা কেমন হতে পারে, লাইন লেন্থটা কেমন হতে পারে, কোন উইকেটের জন্য আমি যাচ্ছি, সেসব চিন্তা করতে হবে। আদারওয়াইজ কিন্তু রাইট হ্যান্ড লেগ স্পিনার খেলা যেরকম টাফ, বোলিং করা আসলে ভেরি টাফ। আপনি একটা প্রশ্ন, মানে একটা উত্তর দিলেন আমাকে।
যে 1 বছর মাত্র হয়েছে জাতীয় দলে, এক্সপেকটেশন অতটা আমাদের রকপিক না রাখা উচিত। অন দ্য আদার হ্যান্ড যদি আমি একটু পাশের দেশের কথা বলি, ভারতের জসওয়ালের কথা বলি, দুবের কথা বলি, সিংয়ের কথা বলি, ওরা যখন ন্যাশনাল টিমে আসে অনেকটা আপনার ক্রিকেট ব্যাটের মতো ম্যাচ রেডি যে ব্যাটগুলো দিয়ে আপনারা খেলতেন এক সময়, যে নক করার প্রয়োজন নাই, ম্যাচে যখন আপনি নামছেন ও ব্যাট দিয়ে খেলছেন। ক্রিকেটাররা যখন আসে ওরা প্রথম ম্যাচ থেকেই কিন্তু ওদের 100% দিচ্ছে এবং আমরা দেখছি যে প্রথম ম্যাচ থেকে কম্পিটিটিভ একটা জায়গায় ওরা নিয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে যখন কোনো ক্রিকেটার অভিষেক হয় বা জাতীয় দলের খেলে, এরা অনেক বেশি সময় নেয়, আমরা সেই অনেক বেশি সময়টা দিই যেটা কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে পায় না। প্রসেসটাই আমাদের সমস্যা, মানসিকতায় সমস্যা, কোথায় সমস্যাটা? আসলে প্রসেসটাই সমস্যা, মানসিকতায় খুব একটা মানসিকতা সব জায়গায় ইউনিক, এক এক মানুষের এক এক রকমের চিন্তা ভাবনা, এক এক রকমের কনফিডেন্স নিয়ে আসলে ইসে থাকে। ইন্ডিয়া যদি বলেন, ইন্ডিয়া লাস্ট 5-6 বছরে ম্যাসিভ ডেভেলপ করেছে এবং হয়তোবা আপনি জানেন যে ইন্ডিয়ায় 35 থেকে 36টা টিম ফার্স্ট ক্লাস খেলে, যেটা না আমরা মাত্র 8টা টিম ফার্স্ট ক্লাস খেলি। ওরা এক বছরে 50 থেকে 60টা ম্যাচ তারা ডোমেস্টিক খেলতে, বাট আমাদের খেলার সংখ্যা বেশি হলে হার্ডলি 20টা। এখন হয়েছে কি, রাইট হ্যান্ড লেগ স্পিনার রিশাদের কথাই বলি, মানে রিস স্পিনার, আইপিএলে রিস স্পিনার 10টা টিমে 8টা টিমে 8 জন, এবং তারা ওয়ার্ল্ড ক্লাস রিস স্পিনার। প্রতি বছরই কিন্তু ফার্স্ট ডাকে কিন্তু তাদেরকে চাহালের কথাই বলি, হাইয়েস্ট উইকেট টেকার আইপিএল এর লেগ স্পিনার। সো আমাদের দেশে ধরো 8টা টিমের মধ্যে কয়টা লেগ স্পিনার রয়েছে, এবং রিশাদকে আইন করেও খেলানো যায় নাই, আইন করেও আমরা খেলাতে পারছি না, বিকজ অফ আমরা রিশাদকে অনেক অনেক বেশি এক্সপোজ করেছি, অনেক বেশি খেলিয়েছি, অনেকভাবে আইন করে আমরা খেলানোর চেষ্টা করেছি, আমরা এতদূর পর্যন্ত ওকে এনেছি। কিন্তু এই রিশাদের পরে আবার নেক্সট যে আরেকটা রিশাদ বা রিপ্লেস করবে রিশাদকে, সেই প্লেয়ারটা কিন্তু আমাদের কাছে নেই। বাট আমাদের দরকার একদম রাইট হ্যান্ড লেগ স্পিনার। এই জন্যই কিন্তু আমরা ওকে এক্সপোজ করার জন্য অনেকভাবে এক্সপোজ করার ট্রাই করছি। অনেক কিছু তার ইরো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেও না দেখার মানে ওভারলুক করা হচ্ছে। এখানে যদি আমি বলি নাসুমকে যদি আসে, বেটার দেন রিশাদ হতে পারে, বাট আমরা যেহেতু এস্টাবলিশ করবো একটা রাইট হ্যান্ড লেগ স্পিনার, বিকজ অফ এই একটা রাইট হ্যান্ড লেগ স্পিনার যদি ওয়ার্ল্ড ক্রিকেটে খেলতে থাকে, তাহলে ওর দেখা দেখি কিন্তু দেখবেন যে বাই ন্যাচারালি কিন্তু আরো রাইট হ্যান্ড লেগ স্পিনার প্রডিউস হতে থাকবে। সো একটা চেইন ক্রিয়েট হবে, একটা চেইন ক্রিয়েট হবে। আমরা কিন্তু চেইন ক্রিয়েট করতে পারিনি। সো ওকে এক্সপোজার দিয়ে যদি আমরা কয়েকটা বছর ন্যাশনাল টিমে খেলিয়ে যেতে পারি, হ্যাঁ ও টপ ক্লাস রাইট রিস্ট স্পিনার না হলো, কিন্তু ওকে দেখে কিন্তু একদিন না একদিন টপ ক্লাস রিস্ট স্পিনার বের হবে। সো আমার কাছে মনে হয় রিশাদকে ব্যাকআপ করা আমাদের খুবই দরকার, এবং ক্রুশিয়াল মোমেন্টে অনেক কিছু করে দিয়ে যাবে। আপনার রিস্ট স্পিনারদের কিন্তু মানে বাউন্ডারিলেস, মানে তাদের যে ক্যাপাসিটি, ইউ নেভার নো যে কতটুকু পর্যন্ত ক্যাপাসিটি, যে কোনো ম্যাচ যে কোনো সময় জিতে দেয়। রিশাদ কিন্তু আমাদের অনেকগুলো 2টা ম্যাচ কিন্তু খুব আমাদের দেখিয়ে দিয়েছে, কিন্তু ব্যাটিং করে বা বোলিং করে কিন্তু দেখিয়েছে। ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, বাট ওকে সুযোগ দিতে হবে, সব জায়গা থেকে ওকে ব্যাকআপ করতে হবে, তাহলেই কিন্তু দেখবেন যে ও আমাদের একটা অ্যাসেট হবে। অ্যাবসলিউটলি, এই আশা তো অবশ্যই আমরাও করি। এই ব্যাপারে আরও কথা বলবো, তবে এই মুহূর্তে একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক, স্পেশাল স্পোর্টস এরানির পর্যায়ে নিচ্ছি বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পর। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 স্পেশাল স্পোর্টস এরানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, যাচ্ছি সাজান ভাইয়ের কাছে। ভাই, আমরা কথা বলছিলাম দল নিয়ে, আজকে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ ছিল, সেই ম্যাচ নিয়ে কথা বলছিলাম। এবার একটু বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে চাই। T20 ফরম্যাট আমরা অভ্যস্ত হচ্ছি এখনও, শ্রীলঙ্কা আফগানিস্তানের চাইতে কিন্তু আমরা এখনও সেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে। সো আপনার কাছে মনে হয় যে আমাদের যে প্রস্তুতির ব্যাপারটা রয়েছে, ঘাটতি রয়েছে কিনা T20-তে, র্যাঙ্কিংটা আমাদের কোনো মেন্টাল ইফেক্ট ফেলতে পারে কিনা, যে আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে? হ্যাঁ, পড়তে পারে। আসলে বললাম না, ক্রিকেটে অল ওভার দ্য মেন্টাল গেম। সো আমি যদি চিন্তা করি যে আমি 10 নম্বর হিসেবে যাচ্ছি টিমে, সো আমার পারফরমেন্স এরকম হবে, বাট আমি যদি 1 নম্বর বা 2 নম্বর হয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি থাকতো, টিমটা আরও অনেক গোছানো থাকতো। ইয়েস, ডেভেলপ করছে, বাট এখন পর্যন্ত কনক্রিট যে জিনিসটা আমাদের দরকার, ওয়ানডেতে যেমন আমরা গোছানো একটা দল, ওয়ানডেতে আমাদের গোছানো একটা দল। হ্যাঁ, আমরা আসলে T20টা আমাদের পাওয়ার স্ট্রেংথ যে জিনিসটা, সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমরা
টেকনিক্যালি অনেক ডেভেলপ হতে যাচ্ছি। এই জন্য এমন একটা প্ল্যান করতে হয় যে জিনিসটা আসলে স্ট্রেংথকে অনেকটা পিছনে ফেলে, মানে আমার স্ট্রেংথ নেই বাট টেকনিক্যালি আমি অন্যান্য টিমের জন্য বেস্ট হব। সো এই প্ল্যানটা আসলে অভ্যস্ত হতে একটু সময় লাগে। আপনি যদি স্ট্রেংথ থাকে আপনি খুব ইজিভাবে কিন্তু একটা খারাপ সময় পার হতে পারবেন, বা আপনি যদি স্ট্রেংথ না থাকে খারাপ সময় পার হওয়াটা ডিফিকাল্ট। সো বাংলাদেশে এই জন্যই অ্যাটলিস্ট টি-20-তে বাংলাদেশ স্ট্রাগল করছে, টিমটাকে কম্প্যাক্ট করার এখনও চেষ্টা করছে। তারপর আমি বলবো যে উই আর ভেরি হোপফুল যে টপ অর্ডারের যারা ব্যাটসম্যান, নতুন নতুন যারা ব্যাটসম্যান রয়েছে, তামিম রয়েছে, ক্যাপ্টেন রয়েছে, হৃদয় রয়েছে, তারা পাওয়ার হিট করা একটা অভ্যাস ওরা নিজের মধ্যে ক্রিয়েট করছে। আমি বলবো না ওরা ন্যাচারাল পাওয়ার হিটার, বাট ওরা নিজেদের ডেভেলপ করছে। সো এটা সময় লাগবে। এটা আমাদের সাউথ আফ্রিকার মতো এরকম পাওয়ার হিটার নাই, বা ওয়েস্ট ইন্ডিজের মতো এরকম পাওয়ার হিটার নাই, বাট টেকনিক্যালি আমি ওদেরকে অনেকটা স্ম্যাশ করবো আমাদের ট্যাকটিক্স দিয়ে। সো কোয়াইট ডিফিকাল্ট আসলে। আপনি টেকনিক্যাল ট্যাকটিক্সের কথা বললেন, আপনি একসময় আমারও কোচ ছিলেন, ক্রিকেটার ছিলেন, আপনি কোচিং ক্যারিয়ারে আছেন। আপনি বললেন পাওয়ার হিটার নাই আমাদের মধ্যে। একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা করার কোনো প্রয়োজন ছিল না, তারপরে করছি। আমরা যখন ছোটোবেলায় যখন কোচিং করতাম, ক্রিকেট কোচিং করতাম, প্রথমে ছিল যে কাভার ড্রাইভ করতে হচ্ছে আমাদেরকে, স্ট্রেইট ড্রাইভ করতে হচ্ছে। তা আমরা ছোটোবেলাতে শিখিয়ে এসেছি বল মাটি কামড়ে বাইরে যাবে, বল কখনো হাওয়ায় উড়বে না। বাট এখন ক্রিকেটটা চেঞ্জ হয়ে গেছে, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নাই। তো আপনার কাছে কি মনে হয় যে ক্রিকেটের যে কোচিংয়ের যে ব্যাপারটা আছে ওই জায়গাতেও কিছু চেঞ্জেস আসা দরকার? যারা নতুন ক্রিকেটার হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে ওই বেসিকগুলির জায়গায় একটু পাওয়ার হিটিংয়ের ব্যাপারটা, কারণ আমরা পাওয়ার হিটিং কখনো আমরা শিখে আসি নাই। নিশ্চয়ই। আপনি যদি দেখেন যে কোনো সময় কি শুনেছি যে ব্যাট সুইং কত কিলোমিটার হবে বা সামথিং এরকম একটা মেশিন বের হবে, এরকম অনেক টেকনোলজি কিন্তু বের হচ্ছে। পাওয়ার হিটারের একটা ছোট্ট ডেফিনেশন দিয়ে, এটা আমার মতো যে অনেকে আছে না যে জোরে কাভার ড্রাইভ মারলাম, বল চলে গেল, খুব কুইক ট্রাভেল করে চলে গেল। বাট আমার চিন্তা ভাবনা অন্যরকম, যে 145 কিলোমিটার বলে এবং ওটা পুরান বলে আমি দাঁড়িয়ে 6 মারব, এরকম ক্যাপাবিলিটি কি আমাদের আছে? যদি থাকে তাকে আমি বলবো যে হি ইজ দ্য পাওয়ার হিটার ট্রুলি। যদি আমি ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করতে চাই, সেই ক্যাপাবিলিটি নিয়ে আমাদের আসতে হবে। আমি বললাম না, উই আর ট্রাইং টু ডেভেলপ আওয়ার সেলফ। তামিম নতুন বলে সুন্দর শটস খেলে, শান্ত, হৃদয় নতুন বলে, বাট পুরান বলে আসলে কি আমরা বিশ্বাস রাখতে পারি যে 140 কিলোমিটার বেগে বল আসবে, সেই বলটা দাঁড়িয়ে 6 মারবে? দিস ইজ দ্য পাওয়ার হিটার। সো ওই জায়গাটা আসলে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছে। এটা একটা উদাহরণ দিলাম, এটাই যে ওইখানে আমাদের কোচিংয়েও কিছু একটা পরিবর্তন অবশ্যই দরকার। ডেফিনেটলি দল ঘোষণা নিয়ে কথা বলতে চাই। আমাদের কাছে ছোট্ট একটা স্টোরি রয়েছে, স্টোরিটা একবার দেখে আসতে চাই। বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ দল ঘোষণা করে দিয়েছে, বড় বড় দলগুলো। এইটা নিয়ে আমরা একটা ছোট রিপোর্ট রয়েছে, দেখে আসতে চাই রিপোর্টটা। মাস পেরোলেই টি-20 বিশ্বকাপ, বৈশ্বিক আসর সামনে রেখে একে একে হচ্ছে দল ঘোষণা। অভিনব পদ্ধতিতে স্কোয়াড দিয়ে নজর কেড়েছে নিউজিল্যান্ড। ব্যতিক্রম কিছুর প্রচেষ্টা ছিল টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও দিয়েছে বিশ্বকাপের স্বপ্ন সারথি, কিন্তু বরাবরের মতো এবারও ডেডলাইনের কাছে বিসিবি। গুঞ্জন আছে টাইগার স্কোয়াড চূড়ান্ত, আইসিসিকে নাকি সেরা 15 জানিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু কথা হলো কেন এমন কানাঘুষা? আমাদের পুল এত ছোট, এখানে চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড় এখানে আছে। সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে অন্যদের দ্বিধাদ্বন্দ্বগুলি থাকবে, এটা খুব স্বাভাবিক, কনফিউশন থাকবে। আমার মনে হয় এগুলি স্ট্রেস ফরওয়ার্ড একটা জায়গায় আমাদের চলে আসা উচিত। হ্যাঁ, এই মুহূর্তে এরাই আমাদের সেরা, তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ দেখতে চাচ্ছে বিসিবি, কিন্তু সেটা আদতে কতটা কাজে আসবে? উল্টো ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ভাটা পড়বে না তো? দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না। টি-20 দলে ওপেনিং সমস্যা প্রকট, যেখানে লিটন দাসের ছোট ফরম্যাটে খেলার মানসিকতার বড় অভাব দেখছেন এই ক্রিকেট বিশ্লেষক। লিটন কুমার দাসের কথা যদি বলি, একেবারে যে টি-20 নেচারের ব্যাটার তা কিন্তু না লিটন কুমার দাস। লিটন কুমার দাস ইজ এ ফ্যান্টাস্টিক টেস্ট প্লেয়ার, ওয়ানডে ক্রিকেটও দুর্দান্ত, কিন্তু টি-20-র যে মানসিকতা, যে অ্যাপ্রোচ, সেটার
অভাব কিন্তু আছে, এটা ওর দোষের ব্যাপার না, বাই নেচার ওইভাবেই ক্রিকেট খেলে। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে বিশ্বের বাকি দলগুলো পেসার কমিয়ে স্পিনার বাড়িয়েছেন। বাংলাদেশ কি সঠিক কম্বিনেশন সাজিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবে? ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আমরা রিপোর্টে দেখছিলাম মানসিক প্রস্তুতির কথা বলছিল যে যত আগে স্কোয়াডটা দেওয়া যেত প্রস্তুতিটা তত ভালো হতো। আমরা এই ব্যাপারে কথা বলেছি, লিটন দাসের কথাটা বললো, ইম্প্যাক্ট দেখলেন আজকের ম্যাচেও লিটন দাস রান পায়নি। দল আগে দিলে বা পরে দিলে আপনার কাছে কি মনে হয় কতটা প্রস্তুতি আমরা আগে সারতে পারতাম? না, আসলে সত্যি কথা কি, অস্ট্রেলিয়ার ইতিহাস 100 বছরের, অ্যাবসলিউটলি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া অনেক আগে থেকে ক্রিকেট খেলে, ওরা অনেক গোছানো থাকবে, এটাই স্বাভাবিক। আমরা কম গোছানো, আমরা স্বীকার করে নিচ্ছি, এবং আমাদের আসলে অনেকগুলো স্টেপস গেছে বিগত কয়েক বছরে। আমাদের টিমগুলোকে চপ অ্যান্ড চেঞ্জ করতে হয়েছে। সত্যি কথা বলতে হলে কি, আমাদের টিমের যারা পারফর্মার তাদের পারফরমেন্স খুব আপ অ্যান্ড ডাউন করে, কনসিস্টেন্সি নাই, এবং এই জন্যই কিন্তু সিলেক্টর প্রবলেম পড়ে যে বেস্ট টিমটা কি আমি আমার ওই প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবো। এই জন্যই কিন্তু শুধু আগেও দেখেছি যে নান্নু ভাইরা একদিন আগে সিলেকশন দিচ্ছে, লিহু ভাইরা এখনও ওয়েট করছে, অনলি ফর দ্যাট রিজন যে পারফরমেন্সটা কে স্টেবল করে নিয়ে আমি ওখানে দিব, এটাই আসলে কথা। প্লেয়াররা যদি ওরকম থাকতো যে যেই যাবে সেই পারফর্ম করবে, একটা ইন্ডিয়ার মতো যে একটু আগে বলা হচ্ছিল গেল বাদ পড়েছে, দুবে ঢুকেছে, সবাই পারফর্মার, এখন ওখানে আমি কাকে নেব, খুব ইজি। বাট এখানে খুব মানে আপস অ্যান্ড ডাউন, মানে কনসিস্টেন্সি নেই দেখে, আপস অ্যান্ড ডাউন করে দেখে টিমটার কম্বিনেশনের জন্য আসলে একটু সময় নিতে হয়। এই সিরিজটার পরেও যদি দেয়, আমার কাছে মনে হয় যে ক্ষতির কিছু নেই, সব কিছু তো একসাথে আমরা পাবো না। আমাদের আসলে আমরা যদি টি-20-তে 1 থেকে 4-5-এর মধ্যে ঢুকে যেতাম কনসিস্টেন্টলি, আমরা যদি রান করতে থাকতাম, আমাদের টিমটা যদি অনেক বড় একটা নাম থাকতো, আমার মনে হয় যে সিলেক্টরও খুব ইজিভাবে অনেক আগে টিমটা দিয়ে দিতে পারতো ওই জায়গায়। অ্যাবসলিউটলি। আজকে একটা ঘটনা ঘটেছে সাকিব আল হাসানের ডিপিএলে। 58 মাস পরে সাকিব আল হাসান ঝড়ো সেঞ্চুরি দেখা পেয়েছে। সাকিব যেই মাপের ক্রিকেটার, বিশ্বকাপের আগে এরকম একটা সেঞ্চুরি পাওয়া সবার জন্য ভালো খবর কিনা? না তো নিশ্চয়ই, সাকিব যে ঢাকা লিগ খেলেছে এবং বাদ দিয়ে বাট ঢাকা লিগ খেলছে, এটা আমাদের জন্য অনেক বেশি। বিকজ অফ সাকিবের মতো প্লেয়ার, ন্যাশনাল প্লেয়াররা যদি কনসিস্টেন্টলি ডোমেস্টিক ক্রিকেট খেলে, ঢাকা লিগ খেলে, লাঙ্গার ভার্সনগুলো যদি খেলে, শুধু সাকিবের উপকার হচ্ছে না, সাথে সাকিবের সাথে যারা খেলছে তাদেরকে উপকার হচ্ছে। অনেক চেঞ্জ দেখতে পারতাম, যে জিনিসটা আসলে ন্যাশনাল প্লেয়াররা কিছুটা অ্যাবসেন্ট থাকে, সেখান থেকে কিন্তু একটা বড় মানে আমাদের একটা ঘাটতি থাকে যে আমি সাকিবের থেকে এক্সপিরিয়েন্সগুলো নিতে পারছি না, বা আমি সাকিবের বোলিং করতে পারছি না, আমি ইন্টারন্যাশনাল কোনো টেস্টেই পাচ্ছি না। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সাকিব রানে ফিরেছে। ওয়ার্ল্ড কাপ সবসময় সাকিব ডোমিনেট করে এবং নিউক্লিয়াস হিসেবে কাজ করে। সেই জিনিসটা যদি আরও পারফরমেন্সটা নিয়ে যেতে পারে সাকিব, আমার কাছে মনে হয় যে অনেকটাই মানে ইজি হয়ে যাবে টিমটা গোছানো এবং টিমটার মধ্যে একটা যে স্পিড আনা, পারফরমেন্স আনা, এই জিনিসটার ব্যাপারে। অ্যাবসলিউটলি। সুন্দর ভাই, আপনাকে আজকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমাদের সময় আজকে প্রায় শেষের দিকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, নিউজ 24 স্পেশাল স্পোর্টস চ্যানেলের পর জানিয়েছি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 এর স্পেশাল স্পোর্টস এরানা। দর্শক, বিরতির আগে কথা বলছিলাম 58 মাস পরে সাকিব আল হাসান পেয়েছেন ডিপিএল এ সেঞ্চুরির দেখা। এক পলকে দেখে আসতে চাই রিপোর্টটা। সুপার লিগে ভালো অবস্থানে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 2টিতে হেরেছে। সবশেষ ম্যাচে বিকেএসপিতে 4 নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 2 উইকেটে হেরেছে ধানমন্ডির দলটি। এই দিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শেখ জামাল, নিয়মিত উইকেট হারায় দলটি। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। ঝড়ো ইনিংসে 73 বলে সেঞ্চুরি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 58 মাস পর শতকের দেখা পান তিনি। সাকিব বিদায় নিলে শেষ দিকে ইয়াসির আলী রাব্বির 71 ও তাইবুরের 10 রানে ভর করে 9 উইকেট হারিয়ে 280 রান তোলে শেখ জামাল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি গাজীও, তবে সাব্বির শিকদারের 64 এবং মাহফুজুর রহমান রাব্বির 125 রানে ভর করে 8 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচ সেরা হয়েছেন রাব্বি, শেখ জামালের হয়ে 4 উইকেট নেন আরিফ হোসেন। সাকিবের হারের দিনে শাইনপুকুরের বিপক্ষে জয় পেয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক এবং ফতুল্লাহ আবাহনীর কাছে 9 রানে হেরেছে মোহামেডান। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা। দেখছিলাম সাকিবের সেঞ্চুরির বিধা গেছে, আজকে তার দল হেরেছে। আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে সাকিব আল হাসানের মতো এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার যদি খেলে অভিজ্ঞতা শেয়ারের অনেক ব্যাপার থাকে। অন দ্য আদার হ্যান্ড মুস্তাফিজের কথা যদি বলি, আইপিএল খেলে এসছে, ওয়ান অফ দ্য সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, যখন সে আইপিএল ছেড়ে এসছে। দেশে ফিরিয়ে আনা উচিত ছিল নাকি আইপিএলের অভিজ্ঞতাটা একটু ভালো হতো? ওদের ড্রেসিং রুম শেয়ার করলেও সিনিয়রদের সঙ্গে অভিজ্ঞতা মুস্তাফিজা একটু বেশি হতো বলে আপনার কাছে মনে হয়? ডিফিকাল্ট, এটা আসলে নানা জনের নানা মত হতে পারে। আপনি ক্রিকেটার ছিলেন, আপনি কি বলবেন? আমি যেটা হলো ওয়েদার খুব খারাপ, মানে অনেক গরম, আইপিএলও অনেক গরম, 40তেও খেলা হয়েছে, 42তেও খেলা হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক বেশি তাপমাত্রায় খেলা হচ্ছে। হি ইজ পারফর্মিং এবং ও অনেক কিন্তু আইপিএলের অনেকগুলো এক্সপিরিয়েন্স কিন্তু গেইন করেছে। এখন একটা বড় প্ল্যাটফর্মে যখন যাব, তার আগে একটা রিহ্যাব বা একটা রেস্টের কিন্তু জায়গা থাকা উচিত। হয় কি, আমাদের ওই একটু আগে বললাম যে আমাদের কিন্তু রিপ্লেস করার মতো কোনো প্লেয়ার নেই। আমাদের পেসারদের কিন্তু মানে ওদেরকে লুক আফটার করতে করতেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এখন আইপিএল এখন মুস্তাফিজ হলো যে আমাদের বেস্ট পারফর্মার। এখন যদি আমি ধরি শরীফ বা মুস্তাফিজের যে কোনো একজনকে আমরা টি20 বেস্ট পারফর্মার হিসেবে ধরতে পারি। এই সময় যে যদি আইপিএলটা শেষ হওয়ার পরে সময়টা যদি কম থাকতো, ওখান থেকে ফ্লাই করে চলে যেত, তখন যদি আবার একটা ইনজুরি পড়তো, তাহলে কিন্তু এখনও ইনজুরি পড়তে পারে, বাট ওখানে সময়টা কম। আর হয় কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কিছু ডাটা থাকে। যেমন সাপোজ মুস্তাফিজ কতটুকু পর্যন্ত লোড নিতে পারবে, মুস্তাফিজ কতটুকু পর্যন্ত খেলতে পারবে, সেই ডাটার উপর বেস করেই কিন্তু ওর একটা রেস্টিংয়ে একটা টেনর থাকে। সেই টেনরটার উপর বেস করেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ডিসিশনটা নিয়েছে। ভালো করেছে কি খারাপ করেছে উই ডোন্ট নো, বাট আমি হলে এই জিনিসটা আমি সাপোর্ট করি, আমি পার্সোনালি। অ্যাবসলিউটলি। শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছে, একটু ঘরোয়া লিগ নিয়ে করি। মাঝখানে বেশ আম্পায়ার বিতর্ক ছিল, আপনার কাছে কি মনে হয় যে আম্পায়ার বিতর্কতে আমাদের যাওয়া উচিত নাকি ঘরোয়া ক্রিকেটে ডিআরএসটা বেশি ইম্পর্টেন্ট, যেখানে আপনি আম্পায়ারকে প্রশ্নের সম্মুখীন করতে পারবেন না, আপনি প্রপার রেজাল্টটা পাবেন, যেখানে কাউকে আঙ্গুল দেওয়ার কিছু থাকবে না? প্রযুক্তি যেহেতু আপনার হাতে রয়েছে, তবে ডোমেস্টিকে কেন প্রপার ওয়েতে ডিআরএস বা অন্যান্য যে প্রযুক্তিগুলো রয়েছে কেন ব্যবহার হবে না? দেখেন, বাংলাদেশি আম্পায়াররা যে ভালো, এটা কিন্তু আপনারা লাস্ট 2-3 বছর ধরে দেখছেন। অ্যাবসলিউটলি। মাসুদ রহমান মুকুল এশিয়া কাপের ফাইনাল বোধহয় করেছে, কিভাবে হ্যান্ডেল করেছে, কি করেছে আমাদের দেখা। সৈকত এলিট প্যানেলের এখন রিক্রুটেড, ফ্যান্টাস্টিক টেস্ট ম্যাচ করেছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া বোধহয়, ওই টেস্ট ম্যাচে মানে সুপার পারফরমেন্স করেছে। আমাদের আরও দুজন যারা রয়েছে তারা এলিট প্যানেলে আছে, কনসিস্টেন্টলি তারা কিন্তু ভালো করে যাচ্ছে। আম্পায়ার ব্যাপারে আমি বললাম তো, বাংলাদেশে যারা আম্পায়ার রয়েছে মানে সো এক্সপিরিয়েন্স, অনেক ভালো আম্পায়ার, তাদের যে জিনিসটা পায় না তারা হলো টেকনোলজি পায় না। দেখেন, আপনি খেলা লাইভ স্ট্রিমিং করছেন, বাট ওইখানে টেকনোলজি আমি ইউজ করতে পারছি, তাহলে অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জন্য আম্পায়ারদের দিকে দায় যাচ্ছে। বাট সেজন ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছে, আমি বুঝতে পেরেছি যে ডিআরএস এর যে ব্যাপারটা আছে, যদি টেলিকাস্ট করতে হয় ইট হ্যাজ টু বি ইন প্রপার টেকনিক্যাল ওয়ে, রাইট? অ্যাবসলিউটলি। সেজন ভাই, আপনার কাছে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের স্পেশাল স্পোর্টস এর, তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।